নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় এসেছিলেন এবং তিনি কার্যত অগ্নিবর্ষণ করলেন। যারা এখনও দেখেননি কাইন্ডলি একবার দেখে নিন। পোলা তো নয়, একবারে আগুনের গোলা যে কথা আমরা বলি, আজকে সত্যি সত্যি শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বিধানসভাতে দেখিয়ে দিলেন এবং সেটা দেখতে দেখতেই অনেকটা দেরি হয়ে গেল। মানে এতটাই মন্ত্রমুগ্ধ হয়েছিলাম, ওখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ যেন পাচ্ছিলাম না। তো এতক্ষণে বোঝা গেল কেন মমতা গত 15 বছরে বিধানসভায় লাইভ স্ট্রিমিং চালু করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী চেয়ারে বসে অনেক কিছু মেপে ঢুকে তাকে কথা বলতে হচ্ছে, তাতে তিনি যদি এই অগ্নিবর্ষণ করতে পারেন, যখন বিরোধী দলনেতা ছিলেন তখন এই মমতা সরকারকে কীরকম নাকানি চোবানি খাইয়েছেন বোঝাই যাচ্ছে। আর সেটাই বাংলার মানুষের সামনে নিয়ে আসতে এরা ভয় পাচ্ছিল। যাই হোক, এই সরকার এসেই যে ভালো কাজগুলো করেছে না, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিধানসভার লাইভ সেশনটা চালু করা, যাতে গোটা বাংলার মানুষ দেখতে পারে যে আমাদের রাজ্যের আইনসভায় ঠিক কী হচ্ছে। কিন্তু যাই হোক, আজকে ওই প্রসঙ্গ নয়, আরও অত্যন্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। এবং তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, যেটা আপনারা অনেকেই প্রশ্ন করছেন, এই যে বাজেটে ঘোষণা হলো মহিলাদের জন্য 33% সংরক্ষণ, এটা কি অন্যায় করলো সরকারটা? এমনিতেই তো এর আগে 45% সংরক্ষণ হয়ে গিয়েছিল, সেখানে মাত্র 55% আনরিজার্ভ রয়েছে। এর মাঝখানে সরকার যদি আবার 33% সংরক্ষণ করে দেয়, মানে 22% মাত্র থাকবে মেধার জন্য, সাধারণ মানুষের জন্য, এবং সেখানেও এই যারা বিভিন্ন কোটার ক্যাটাগরিতে আসেন তারাও করতে পারবেন, তাহলে আলটিমেটলি কি রইল? চারিদিকে হই হই রই রই ব্যাপার রয়েছে। তার পুরোটা আজকে এক্সপ্লেন করব, কিন্তু তার আগে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ খবর আজকে সামনে আসছে, সেটা হচ্ছে ভাইপো, ফেরেববাজ ভাইপো আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবার বোধহয় পাখি একবারই ফুরুত হতে চাইছে। আপনারা জানেন এই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে মামলা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আপাতত অভিষেককে অ্যারেস্ট করা যাবে না, এরকম একটা রক্ষা কবচের কথা মহামান্য হাইকোর্ট বললেও এই যে পালিয়ে যেতে পারে এই সন্দেহ আদালতের মধ্যেও আছে। এবং সেই জন্য মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ভাইপো কিছুতেই বিদেশ যেতে পারবে না, যেতে গেলে হাইকোর্টের পারমিশন নিতে হবে। এবং তারপরই কিন্তু একের পর এক কাণ্ড ঘটেছে এবং ভাইপোকে পিসি মমতা বাইরে পালিয়ে যেতে যে কোনো রকমে চেষ্টা করে যাচ্ছে। এবং সেই নিয়ে যখন কোনো ধানাই পানাই কাজে আসেনি, আজকে ভাইপো ছুটে গেছে মহামান্য কলকাতা হাইকোর্টে। এবং যা খবর পাচ্ছি, বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এটা নিয়ে মামলা ঠুকে দেওয়া হয়েছে। এবং ভাইপো অভিষেক ব্যানার্জি নাকি 1 সপ্তাহের জন্য বাইরে যেতে চায়। 1 সপ্তাহের জন্য যেতে চায় নাকি একেবারেই যেতে চায়, প্রশ্ন উঠছে। আমরা জানি যে ভাইপোর চোখে একটা সমস্যা আছে, অভিষেকের চোখে একটা সমস্যা আছে। এবং দেখুন, কারোর শারীরিক কোনো জায়গা নিয়ে আমি কোনোদিন মন্তব্য করিনি, করবও না। কেউ যদি সত্যি সত্যি অসুস্থ হয়ে থাকেন, তিনি দ্রুত সুস্থতা পান, আরোগ্য তার হোক, এই কামনা রইল। কিন্তু কতগুলো প্রশ্ন উঠে যাচ্ছে। কেন প্রশ্ন উঠে যাচ্ছে? এই যে অভিষেক বারবার চিকিৎসার জন্য ছুটে যায়, কখনো হায়দ্রাবাদ গেছে, কখনো দুবাই গেছে, কখনো সিঙ্গাপুর গেছে, কখনো আমেরিকা গেছে। তো ভাইপোর চোখে কী এমন সমস্যা আছে যে এত জায়গায় ঘুরেও সেই সমস্যার সমাধান হচ্ছে না? আমরা যারা ভারতবাসী তারা তো আমরা জানি যে চোখের সমস্যা যদি হয়, তাহলে শঙ্কর নেত্রালয় বা অ্যাপোলো এই ধরনের যেগুলো আমাদের চেন্নাইয়ে রয়েছে, তারা হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট দিতে পারে। এবং এই যে দুবাইয়ে চিকিৎসা করাতে গেছে, এই দুবাইয়ের লোকজন শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলে ভারতবর্ষে ছুটে আসে চিকিৎসার জন্য, তাহলে সেই দুবাইয়ে গিয়ে কী চিকিৎসা করছে? এবং এই দুবাই বলুন, সিঙ্গাপুর বলুন, এই প্রত্যেকটা জায়গায় তো এর অবৈধ কারবার রয়েছে, এরকম তো একটা সন্দেহের জাল রয়েছে। যদি সত্যিই তার চোখের সমস্যা হয়, আমি তো মাননীয় বিচার ব্যবস্থাকে অনুরোধ করব যে সবার আগে, তিনি দিল্লিতে থাকেন, তিনি এমপি, সুতরাং দিল্লির এইমসে গিয়ে তার চোখের চিকিৎসাটা আগে পরীক্ষাটা করা হোক যে সত্যিই রোগটা কোথায় রয়েছে। বারবার এই বাহানা করে পালিয়ে যাবে, দল ভেঙে চুরমার হচ্ছে, দলের মধ্যে দুর্নীতির পাহাড় সামনে আসছে, নিজে দুর্নীতির দায়ে ঘিরে যাচ্ছে, গোটা রাজ্যটায় দাঙ্গা লাগিয়ে জ্বালানোর চেষ্টা করেছিল, ইডি সিআইডি সকলে মিলে ইনভেস্টিগেশন করছে, আর সেই অবস্থায় চোখের প্রবলেম হয়েছে, এই বাহানা দেখিয়ে বাইরে চলে যেতে হবে। এবং এই ঘটনার সূত্রপাত যেখানে হয়েছিল সোনারপুর, সেই কাণ্ড নিয়েও তো পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। শান্ত সোনারপুরকে অভিষেক কেন অশান্ত করতে এসেছিল? কেন একজন মার্কা মারা সমাজ বিরোধীর, যে অতিরিক্ত নেশা করে ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে, তাকে পোস্টপেল ভায়োলেন্স বলে সেখানটাকে উত্তপ্ত করতে চেয়েছিল? কেন নিজে ওইভাবে জামাটা ছিঁড়ে দিয়ে পরিস্থিতি বেগতিক করেছিল? এই যে ডিম ছোড়ার কাণ্ড, এই সবটাই তো গট আপ ছিল, এমন জিনিস সামনে উঠে আসছে।
সবকটা তৃণমূলের মাল অ্যারেস্ট হয়েছে। তাহলে সেই জায়গা থেকে ভাইপোর এই বিদেশে পালানোর ফেরেববাজি ছকটাকে যদি ধরতে হয়, আগে সোনারপুর কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং এই অভিষেকের চোখ আগে এমসে দেখানো উচিত। বারবার এই আছিলা করবে আর পালিয়ে যাবে, সেই দিন কিন্তু আর নেই, সেই জায়গাটা আর করতে দিলে হবে না। অন্যদিকে এই মস্তান ভাইপো যে ডিজে বাজাবে 12টার পর 4 তারিখে বড় বড় বগলমবাজি করেছিল, সেই ভাইপোর হাল দেখুন। ডিম ছোঁড়ার জন্য যে অবস্থা হয়েছে, ডিমের ভয়ে মূর্ছা যাচ্ছে ফুলটুস ভাইপো আমার সোনামণি কুচ্চুপুচু, তিনি আর ডিমের আঘাত সহ্য করতে পারছেন না। ডিম ছুঁড়তে পারে এই নিয়ে সেটাকে যাতে আটকানো হয় আদালতে মামলা করেছে। মানে অভিষেকের লেভেলটা, ক্লাসটা কি বুঝতে পেরে গেছেন আশা করি। বারবার বলেছিলাম এ কোনো রাজনীতিবিদ নয়, ওই পিসি মুখ্যমন্ত্রী সেই দয়াতে ফেরেববাজি করে বেড়ায়, মস্তানি করে বেড়ায়, আসলে অওকাদ নেই, 4 আনার অওকাদ নেই, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এবং অভিষেকের অবস্থা এতখানি খারাপ, বুঝে গেছে এইসব ঢপের চপের কীর্তন নিয়ে হাইকোর্টে গেলে টিকবে না, সেই জন্য একা নয়, একদম সাঙ্গ পাঙ্গ লট বহর নিয়ে চলে গেছে। কুণাল ঘোষ, মদন মিত্র 2 বিধায়ক এবং 3 সাংসদ, অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, ডেরেক ব্রায়ান, এরা নাকি এই ডিম নিয়ে অ্যাটাক করা হচ্ছে এবং তাদের উপর উৎপাত করা হচ্ছে এই নিয়ে মামলা করেছে। আচ্ছা, কল্যাণ ব্যানার্জি বা ডেরেক ব্রায়ানের উপর কবে ডিম অ্যাটাক হয়েছে বলুন তো? এরা কেন মামলার পার্টি হয়েছে? মানে বেশি লোক গেলে ব্যাপারটা একটু জমকালো হবে। ফেরেববাজির একটা লেভেল থাকা উচিত এবং এই সব করে আদালতের, মহামান্য আদালতের যে গুরুত্বপূর্ণ সময় আছে, সেই সময় নষ্ট করছে, এই জন্য এদের শাস্তির মুখে নিয়ে আসা উচিত। দেখা যাক মহামান্য আদালত এটা নিয়ে কি বলে। অন্যদিকে আরেকটা আজকে মজার কাণ্ড হয়েছে, একদম থোঁতা মুখ ভোঁতা করে দেওয়া মমতার, সেই কাজটা মহামান্য আদালত করেছে। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি ওই ভোটে হেরে যাওয়ার পর এখনও হারটা মেনে নিতে পারছে না, নিজের নামের সামনে মুখ্যমন্ত্রী লিখে রেখে দিয়েছে, এখন আবার ব্যাকেটে কায়দা করে লিখে রাখে 2011, 16, 21, মানে মুখ্যমন্ত্রীর পদের মোহ ছাড়তে পারছে না। তো মমতা ব্যানার্জি খুব চিৎকার করেছিল, তা সে নাকি হারেনি, তাকে নাকি হারিয়ে দেওয়া হয়েছে। একদম ঠিক বলেছে, হারিয়ে দেওয়া হয়েছে, বাংলার জনগণ হারিয়ে দিয়েছে। কিন্তু না, মমতার দাবি হচ্ছে তাকে কারচুপি করে হারানো হয়েছে এবং সেই জন্য সে মামলা করবে। তো সব আসনেই মামলা টামলা হবে শুনেছিলাম, তারপর কমতে 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 আপাতত মমতার ভবানীপুরের মামলা পড়ে আছে, আরও কয়েকজন এদিক ওদিক মামলা করেছে এরকম একটা শুনলাম। তো সেই মামলার আজকে শুনানি ছিল এবং শুনানিটা হচ্ছিল মাননীয় বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে। তিনি মামলার শুরুতেই মমতার যে আইনজীবী ছিল কল্যাণ ব্যানার্জিকে বলছে যে দেখুন, আমার দাদা কিন্তু বিজেপির নেতা, এবং শুধু বিজেপির নেতা নয়, আমার দাদা বিজেপির সর্বভারতীয় মুখপাত্র। তো এই জায়গা থেকে আমি মামলা শুনলে আপনাদের কোনো অসুবিধা নেই তো? ব্যাস অমনি কল্যাণের মাঙ্কি ক্যাপ খোঁজার সময় এসে গেছে। কল্যাণ বলছে যে না 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 না, আপনি খুব জেন্টেলম্যান, আপনার এজলাসে প্রচুর মামলা করেছি এবং অনেক মামলা হেরেওছি, কিন্তু আপনি অত্যন্ত ভদ্রলোক, এবং আমি যে পেশায় রয়েছি সেখানে আপনার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা, এ তো আমার বিপদ বাড়বে। মানে কল্যাণ বুঝেছে কোন জায়গায় কষিয়ে কানটা মুলে দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 2021-এ যখন মমতা নন্দীগ্রামে হেরে ভূত হয়ে গেছিলো, তখন শুভেন্দু অধিকারী লোডশেডিং করে জিতেছে এরকম একটা ফালতু অজুহাত সামনে নিয়ে এসে ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছিল। এবার ওই মামলা তো টেকার মতো কোনো জায়গা ছিল না। এবার মামলাটা হয়েছিল মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে, এবং মমতা বুঝে গিয়েছিল যে ওর ওই পাকামি ফেরেববাজিগিরি ওখানে চলবে না, সেই জন্য এত ধৃষ্টতা মহামান্য বিচারপতিকে বলে, আপনি বিজেপির সঙ্গে আপনার যোগ আছে এবং সেই জন্য আপনি এই মামলা বিজেপির পক্ষে রায় দেবেন। মামলা ছেড়ে দিয়েছিলেন মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র, কিন্তু মমতাকে 5 লাখ টাকা জরিমানা করেছিলেন। সুতরাং সেই পুরনো কথাটাকে মনে রেখে একদম মাননীয় বিচারপতি গৌরাঙ্গ কান্ত আজকে কিন্তু কল্যাণদের কানটা কসকস করে আইনের ভাষাতে মুলে দিয়েছে যে ভাই, এখন আমি শুনছি শেষে তোমরা যখন মামলাটা হেরে যাবে তখন আলটিমেটলি আবার কাঁই 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 করে কাঁদতে এসো না যে এই তো বিচারপতি দাদা বিজেপি করতো, বিজেপির অফিস থেকে রায় লেখা হয়। এবং আমি আরেকটা জিনিসও বুঝতে পারি না, মহামান্য আদালত খুবই সংবিধানশীল আমি জানি, কিন্তু তা সত্ত্বেও এরা যে এইসব কথাবার্তা বলে না, বিজেপি অফিস থেকে রায় লিখে দেওয়া হয়, এইখানে এনকাউন্টার করা উচিত, এদেরকে ধরে ধরে কয়েক মাস জেল খাটানো উচিত, তবে যদি এদের এই বগলমবাজিগুলো বন্ধ হয়। যাই হোক, আদালতে তো বেশ ভালো রকমই ঘোঁট পাকিয়েছে এবং সেখানে লেজে গোবরে হচ্ছে, দেখা যাক ভাইপোর ভাগ্যে কী থাকে। কিন্তু একটা বিষয় যেটা নিয়ে খুব আপনারা বলছেন এবং বারবার বলছেন, দাদা এটা নিয়ে আপনি মুখ খুলছেন না কেন?
এবং যারা কনসার্নড হয়েছেন, মানে যে ভুলটা বুঝে কনসার্নড হয়েছেন সেই ভুলের জায়গাটা থাকলে অবভিয়াসলি কনসার্নড হওয়ার জায়গা। সেটা হচ্ছে গতকাল যে বাজেট হয়েছে সেখানে নতুন রাজ্য সরকার ঘোষণা করেছে যে রাজ্যে যে শূন্য পদ রয়েছে সেখানে 1,00,000 রিক্রুটমেন্ট হবে এবং তার মধ্যে 20,000 থাকবে পুলিশে, 30,000 থাকবে টিচার, এবং না 50,000 থাকবে টিচার এবং 30,000 অন্যান্য যে সরকারি পদ রয়েছে সেইখানে। এবং সেখানে ঘোষণা করা হয়েছে যে যেরকম সংকল্পপত্রে লেখা ছিল যে 33% রিজার্ভেশন থাকবে মহিলাদের জন্য, 33% সংরক্ষণ থাকবে। এই যে চাকরিটা 1 লাখ পাবেন তার মধ্যে 33,000 মিনিমাম মহিলারা পাবেন। এইবার এটা শুনে অনেকে ক্ষেপে গেছেন, বিশেষ করে যুব সমাজ। তারা তো বলছেন দাদা আমাদের সব কিছু শেষ হয়ে গেল কেন? কেননা আমরা জানি যে ইতিমধ্যেই যে সংরক্ষণের কোটা আছে সেখানে এসসি ক্যাটাগরিতে 22% সংরক্ষণ আছে, এসটি ক্যাটাগরিতে 6% সংরক্ষণ আছে, ওবিসি ক্যাটাগরিতে 7% সংরক্ষণ আছে এবং ইডব্লিউএস এই ক্যাটাগরিতে 10% সংরক্ষণ আছে। অর্থাৎ সব মিলিয়ে ইতিমধ্যেই 45% সংরক্ষণের আওতায় আছে। তাহলে অসংরক্ষিত জায়গা হচ্ছে মাত্র 55%। এবার সেখানেও যদি 33% মহিলাদের জন্য সংরক্ষিত করে দেওয়া হয় তাহলে পড়ে থাকে 22%, মানে 22 জন। 100 জন চাকরি পেলে মাত্র 22 জন জেনারেল ক্যাটাগরির হবে এবং জেনারেল ক্যাটাগরি মানে সেখানে যদি কেউ যোগ্য এসসি এসটি ওবিসি ইডব্লিউএস মহিলা থাকে তারাও পাবে। তাহলে সত্যি সত্যিই যারা একদম জেনারেল ক্যাটাগরির যুবক তাদের জন্য তো আর কোনো কিছুই থাকছে না। ফলে তারা খুবই ক্ষুব্ধ হয়েছেন এবং এই সরকারের বিরুদ্ধে রীতিমতো তারা বিষোদ্গার করছেন যে এটা অন্যায় করছে শুভেন্দু অধিকারী সরকার। কিন্তু আমি যেটুকুনি খোঁজ নিয়ে দেখলাম আপনাদের এই বোঝাটার মধ্যেই একটা বিস্তর ফারাক রয়েছে এবং একজন খুব সুন্দর করে একদম উদাহরণ দিয়ে এটা করেছেন। আমি ধন্যবাদ জানাই তাকে, তিনি আমাকে এই স্ক্রিনশটটা পাঠিয়েছেন। এটা যদি হয় আমার মনে হয় না আপনাদের কোনো রকম কোনো আপত্তি থাকবে। এই যে 33% সংরক্ষণ বলা হয়েছে, এই 33% সংরক্ষণ আলাদা করে করা হচ্ছে না, যে সংরক্ষণ আছে সেই জায়গা থেকেই 33% সংরক্ষণটা হবে। মানে কীরকম দাঁড়াচ্ছে? অর্থাৎ এখানে ধরুন এসসি ক্যাটাগরিতে 100 জন চাকরি পাবে, একটা কোথাও পোস্ট খোলা হচ্ছে যেখানে 100 জনের চাকরি আছে, তাহলে এসসি ক্যাটাগরিতে 22% সংরক্ষণ ছিল, মানে এসসি ক্যাটাগরি থেকে 22 জন সেখানে চাকরিটা পেতেন। এবার সেই 22%-এর মধ্যে 33% সংরক্ষণ হবে, মানে এই 22 জনের মধ্যে 7 জন অন্তত মহিলা হবেন এবং 15 জন মহিলা পুরুষ মিলিয়ে হবেন। এই 33% সংরক্ষণটা ওই সংরক্ষণের উপরে হচ্ছে। এসটি ক্যাটাগরিতে 6% সংরক্ষণ ছিল, মানে 6 জন চাকরি পেতেন 100 জনের মধ্যে, এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। অর্থাৎ মিনিমাম 2 জন মহিলা এসটি মহিলা চাকরি পাবেন। এই সংরক্ষণটা সেইখানে সুনিশ্চিত করা হয়েছে। ওবিসি ক্যাটাগরিতে সেই একই জিনিস, 7 জনের জন্য সংরক্ষণ ছিল, তার মধ্যে 2 জন মিনিমাম 2 জন ওবিসি ক্যাটাগরির মহিলা অবশ্যই করে পাবেন। অর্থাৎ আপনারা যেটা ভাবছেন যে 55% যে আনরিজার্ভড আছে তার উপরে 33% মহিলা সংরক্ষণ হলো, তা কিন্তু বাস্তবে হয়নি। অর্থাৎ মাত্র 22% পড়ে থাকবে, এটা একটা ভ্রান্ত ধারণা। যেটা অলরেডি সংরক্ষিত আছে তার উপরে 33% থাকবে। অর্থাৎ ওভারঅল মহিলারা এখানে মিনিমাম 33% তাদের জন্য একটা বরাদ্দ করা থাকছে এবং অবশ্যই মহিলাদের সশক্তিকরণ করতে গেলে সেই জায়গাটা করার দরকার আছে। সরকার সেই জায়গাটাই তুলে নিয়ে এসছে। সুতরাং আমার মনে হয় না এই জিনিস যদি হয় তাহলে আর কোথাও কোনো বিভ্রান্তি থাকছে, আপনাদের কোটা কমে যাচ্ছে বলে আপনাদের রাগ হওয়ার কোনো জায়গা রয়েছে। এবং আমার মনে হয় যে আগামী দিনে যখন কোনো চাকরি, যেটা 1 লাখ চাকরির কথা বলা হয়েছে সরকারের তরফ থেকে, সেটা যখন অফিসিয়ালি নোটিফিকেশন হবে এই ক্ল্যারিফিকেশন আপনারা আরও স্পষ্টভাবে পেয়ে যাবেন। এবার আজ আমি গতকাল যে বাজেট হয়েছে সেই বাজেটকে সাধুবাদ জানিয়েও একটা বিষয় নিয়ে আমি তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। সেটা হচ্ছে যে সংখ্যালঘুদের জন্য 2100 কোটিরও বেশি টাকা এই সরকার বরাদ্দ করেছে এবং আমার প্রশ্ন ছিল যে সংখ্যালঘুদের জন্য মাদ্রাসা শিক্ষার জন্য এই টাকাটাকে কেন বরাদ্দ করা হবে? কেননা আমি নিজে বিশ্বাস করি যে আমাদের সংবিধান বলছে আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাহলে যখন আমরা ধর্মনিরপেক্ষতার কথাই বলছি তাহলে ধর্মের ভিত্তিতে সংরক্ষিত কাউকে সংখ্যালঘু ট্যাগ দেওয়া হবে এবং তার জন্য অতিরিক্ত খরচ করা হবে, তাহলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস কোথায় যাচ্ছে? এবং আজকে আমি আমার সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছি, অনেকে সমর্থনও করেছেন যে সত্যিই যদি সংখ্যালঘুদের জন্য 2000 কোটি টাকারও বেশি সংরক্ষিত হয় তাহলে এই বাজেটে অন্তত 14,000 কোটি টাকা হিন্দু উন্নয়নের জন্য সংরক্ষিত করতে হবে। কেন করা হবে না? আপনারা তো ধর্মের ভিত্তিতে সরকারই ভাগ করছে। এবং সেই আমার একই প্রশ্নটা আজকে মাননীয় বিধায়ক বরানগরের সজল ঘোষ তিনিও কিন্তু সেই একই প্রশ্ন তুলেছেন যে কেন সংখ্যালঘুদের জন্য আলাদা করে করা হবে, সবার জন্য সামগ্রিকভাবে গোটা রাজ্যের জন্য করা হচ্ছে, তাহলে সেই জায়গার মধ্যে তো সংখ্যালঘুরাও পড়ছেন, সেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু এরকম তো কোনো ফ্যাক্টর থাকছে না।
আর যদি সংখ্যালঘুদের জন্যই করতে হয়, তাহলে যে জেলায় যারা সংরক্ষিত থাকছে, যারা সংখ্যালঘু হয়ে যাচ্ছে, মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে তাহলে সংখ্যালঘু হিন্দুদের ঘোষণা করে দেওয়া হোক। সেখানে তো সেই অবস্থাই হয়ে রয়েছে। এই যে জায়গাটা রয়েছে, একটা কনফিউশনের জায়গা তৈরি হচ্ছে এবং সরকারের ডেফিনেটলি এই জায়গাটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। তবে সরকার যে এইসব জিনিসগুলোকে সহজে ছাড় দেবে না, সেই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। মহিলা থেকে বেকার ভাতা বন্ধ হবে না কোনো কল্যাণ প্রকল্প, তবে ছাড়াই বাছাই ছাড়াও মাপকাঠির ইঙ্গিত দিল বাজেট, যেটা খুব সিগনিফিক্যান্ট, যেটা গতকালে আমি বলছিলাম, আজকে আনন্দবাজারও সেটা ডিটেলসে বলেছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এখানে যে অন্নপূর্ণা যোজনা, এর আগে লক্ষ্মীর ভাণ্ডার চলতো, সেখানে পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, পুরুষরাও বিধবা ভাতা পাচ্ছে, বাংলাদেশি রোহিঙ্গা তাদেরকেও মমতা দিচ্ছে ভোট ব্যাংক করার জন্য। এই জায়গাগুলো তো ঝাড়াই বাছাই করতে হবে। যাদের ওই 12 পাতার ফর্ম ফিল আপ করতে ফাটছে, কষ্ট হচ্ছে, আরে ভাই, অনেকের ক্ষেত্রে আছে তারা লেখাপড়া জানেন না, তারা অন্য কারোর সহযোগিতা নিন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় এসি করে বসে রাখা মামনিরা, দাদাবাবুরা বিশাল বিপ্লব করছেন যে কেন 12 পাতার করতে হচ্ছে, আমার সব কিছু খতিয়ান দিয়ে দিচ্ছে, আপনার যদি দিতে ইচ্ছে না হয় আপনি ফর্ম ফিল আপ করবেন না, আপনি টাকা নেবেন না, মিটে গেল। আমি তো আবারও বলছি, এই ভাতার আমি বিপক্ষে। এই বিপুল পরিমাণ ভাতা কেন দেওয়া হবে এদের জন্য? হ্যাঁ, কেউ প্রতিবন্ধী হলে তাকে ভাতা দেবে রাজ্য সরকার, কেউ বিধবা হলে তাকে দিতে পারে, যে অসহায় মানুষ, তার অন্য কোনো কিছু করার জায়গা নেই, কেউ বয়স্ক মানুষ হয়ে গেছেন, যারা চাকরি টাকরি কাজ টাজ করার কোনো ক্ষমতা নেই, তাকে সরকারি সাহায্য দিতে হবে। আই এগ্রি অন দ্যাট পয়েন্ট। কিন্তু একজন শুধুমাত্র মহিলা হওয়ার জন্য মাসে মাসে 3,000 টাকা, বছরে 36,000 কোটি টাকার বাজেট, এটা কেন হবে? এবং সেখানেও বললাম তো 5 বছরে 1,80,000 টাকা পাচ্ছে, সেটার জন্য যাদের ফর্ম ফিল আপও করতে কষ্ট হচ্ছে, তাদের সমস্ত কিছু ঝাড়াই বাছাই করতে হবে না? এবং এই ঝাড়াই বাছাইটা কিন্তু সব জায়গাতে হবে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী একদম এনশিওর করে দিয়েছেন। সেটা ওই কন্ট্রাকচুয়াল কর্মীর নামে যাদের পার্টি ক্যাডারকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা হতে পারে এই গ্রিন পুলিশ, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, এইসবের নামে যেগুলো পার্টি ক্যাডার ঢুকিয়ে দেওয়া হয়েছে, ফলস সার্টিফিকেট রয়েছে, যারা জনজাতি রয়েছে সেখানে ফলস সার্টিফিকেট রয়েছে, প্রত্যেকটা জায়গায় ঝাড়াই বাছাই হবে এবং যারা দোষী তাদের কিন্তু ভাতা তো বন্ধই, উল্টে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকার সেই দিকে এগোচ্ছে এবং এটা যদি করে, সরকারকে পূর্ণ সমর্থন সেটার জন্য রইল। এদিকে বাজেট টাজেট নিয়ে যখন হচ্ছে, তখন কিন্তু তোলামূলের প্রেম কাহিনী আর কিছুতেই যেন কমছে না। আমরা পার্থর যেরকম কচিকুকি বান্ধবী পেয়েছিলাম, এবার আর এক তোলাবাজ নেতা সব্যসাচী দত্ত, কোটি কোটি টাকার সোনা, কিলো কিলো সোনা যেখান থেকে পাওয়া যাচ্ছে, এবার তার বান্ধবীর ঘর থেকেও পাওয়া গেল 3 কিলো সোনা। ভাবুন, এই তৃণমূল একদম কিভাবে প্রেমেরও জোয়ারে ভেসে চলে যায়। বাড়িতে বউ আছে অথচ বাইরেও বান্ধবী আছে, থাকুক, বন্ধুত্ব থাকা খুব ভালো জিনিস, কিন্তু তার জন্য যদি 3 কেজি সোনা দিতে হয়, তাহলে সেখানে তো অনেক ব্যাপারই থাকে। তো এরকম কত বান্ধবী আছে, সেগুলো তো এবার খুঁজে বার করতে হবে। তো এবং এরা শুধু সোনা টোনা পেয়েই নয়, এদেরকে আবার জনপ্রতিনিধিও বানিয়ে দেওয়া হয়েছিল। এই যে মহিলার কথা শোনা যাচ্ছে, কি টিনা ভৌমিক সাহা, 3 কিলো সোনা পাওয়া গেছে, তিনি আবার জেলা পরিষদেরও সদস্য ছিলেন তৃণমূল কংগ্রেসের। কি উচ্চ ভাবনার দল, একবার ভাবতে পারছেন সেই জায়গা থেকে? এবার আর একটাও খুব ভালো খবর আজকে পেলাম, 7 দিন সময় দেওয়া হয়েছে শওকত মোল্লা, অভিষেক ব্যানার্জির বাঁহাত ডান হাত, যাই খুশি বলুন, শওকত জাহাঙ্গীর, তো তার ছেলে ওই যে ইছামতির চরটাকে বুঝিয়ে দিয়ে, মাতলা নদীর চরটাকে বুঝিয়ে দিয়ে সেখানে কাফে করেছিল, বাপের জমিদারি পেয়ে গিয়েছিল, 7 দিন সময় দেওয়া হয়েছে, ভেঙে বুলডোজার চলবে, গুঁড়িয়ে দেওয়া হবে, সেই জায়গাটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ সরকার কিন্তু সব দিক থেকে একটা সদর্থক পদক্ষেপ নিতে শুরু করেছে। বহু জায়গায় এখনও সমন্বয়ের অভাব আছে এবং সেই জায়গা থেকে কিছু কিছু হয়তো কনফিউশনের জায়গা তৈরি হচ্ছে, বাট ওভারঅল ইন্টেনশনটা কিন্তু সরকারের একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। একদিকে তারা যেরকম সত্যিই কথা দিয়েছিল পশ্চিমবঙ্গটাকে সোনার পশ্চিমবঙ্গ করবে, সেই দিকে নিয়ে যাওয়া তাদের দৃঢ় পদক্ষেপ রয়েছে। অন্যদিকে এই ফেরেববাজ ভাইপোর টিম, তারা বুঝে গেছে গটিবাটি চাটি হয়ে গেছে, আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, এবার তিহার জেলে জীবনের বাকি সময়টা গড়াগড়ি দিতে হবে। সেই জন্য দেশ ছেড়ে বিদেশে ধাঁ হয়ে যাওয়ার চেষ্টা করছে। মাননীয় বিচার ব্যবস্থা নিশ্চিতভাবে এই জায়গাটাকে এনশিওর করবে যে সত্যিই চিকিৎসাটা করার জন্য বিদেশেই যেতে হবে, ভারতবর্ষে এই চিকিৎসা করা সম্ভব নয়, এমন চোখের অবস্থা হয়ে আছে, তারপরে যেন বিদেশে যাওয়ার অনুমতিটা হয়। আর সেটা না হলে এই ফেরেববাজি করার জন্য ভাইপোকে যে আইনানুগ ব্যবস্থা করা, সেটা যেন মহামান্য আদালত করে, এই আবেদন নিশ্চিতভাবে আদালতের কাছে থাকবে। কি বলবেন? একদিকে ভাইপোর এইসব ভাইপোগিরি, আর অন্যদিকে সরকারের এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।